দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটক এর বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রফুল্ল নাটকটি বিহার টেটের অন্তর্গত। বাংলার গ্যারিক গিরিশচন্দ্র ঘোষ সেই সময়কার, মানে তিনি যেই সময় খ্যাতনামা হয়েছিলেন সেই সময়কার বিখ্যাত অভিনেতা, নাট্যকার এবং তার সাথে তিনি মঞ্চ অভিনয় খুব সুন্দরভাবে করতেন। গিরিশচন্দ্র ঘোষ নাট্য অভিনয়কে সুচারু শিল্পরূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। 1872 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে প্রথম ন্যাশনাল থিয়েটার, যা আমাদের পেশাদারি রঙ্গমঞ্চ নামে খ্যাত, সেটি প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে সর্বসাধারণের মানুষ নাটক দেখার সুযোগ পেতেন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো অভিমন্যুবধ, রাবণবধ, অকালবোধন, আগমনী, প্রফুল্ল, হারানিধি, বলিদান ইত্যাদি উল্লেখযোগ্য। গিরিশচন্দ্রের নাট্য প্রতিভা সব থেকে বেশি প্রস্ফুটিত হয়েছিল সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনায়। তার সঙ্গে তিনি পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনাতেও হাত পাকিয়েছিলেন খুব সুন্দর। প্রথম যৌবনে স্বেচ্ছাচারী এবং স্বৈরতান্ত্রিক গিরিশচন্দ্র শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে তার মধ্যে ভক্তিবাদের একটা প্রাবল্য লক্ষ্য করা যায়, আর এর ফলেই তার হাত দিয়ে রচিত হয়েছিল সুন্দর সুন্দর ভক্তিমূলক নাটক। এক্ষেত্রে তার জনা এবং বিল্বমঙ্গল নাটকের কথা প্রথম সারিতে উল্লেখ করতে হয়। গিরিশচন্দ্রের সামাজিক নাটকের মধ্যে প্রফুল্ল এবং বলিদান ছিল উল্লেখযোগ্য। প্রফুল্ল সে যুগের নাটকের মধ্যে ছিল একটি শ্রেষ্ঠ পারিবারিক ট্র্যাজেডি। এখানে যোগেশের আমার বাগান শুকিয়ে গেল এই উক্তিটি প্রফুল্ল নাটককে আরও সর্বাঙ্গ সাধিত করে তুলেছিল। এবার আসবো আমরা প্রফুল্ল নাটকের বিষয়বস্তু আলোচনায়, যেখানে আমরা প্রধান চরিত্র রূপে যোগেশকে পাই। এই যোগেশ ছিল কলকাতা নিবাসী এক ভদ্র ঘরের ছেলে। কলকাতা নিবাসী যোগেশ ব্যবসায়ী ঘরের ছেলে এবং তিনি একটি সুখী সমৃদ্ধ পরিবারে বাস করতেন এবং সেই পরিবারের কর্তা ছিলেন তিনি। যোগেশরা ছিল 3 ভাই। তার আরও 2টি ভাইয়ের নাম হলো রমেশ ও সুরেশ। তার মায়ের নাম ছিল উমা সুন্দরী, তার স্ত্রীর নাম ছিল জ্ঞানদা, তার পুত্রের নাম ছিল যাদব এবং তার ভাইয়ের বউয়ের নাম ছিল এই নাটকের যে আমাদের মেন ক্যারেক্টার বা এই নাটকটি যাকে ঘিরে আবর্তিত হয়েছে সেই প্রফুল্ল। তাহলে তার ভাইয়ের বউয়ের নাম হলো প্রফুল্ল। নাটকটির প্রথম অঙ্কে আমরা ঘোষ পরিবারের একটি আবেগ ঘন সুন্দর মুহূর্ত দেখতে পাই, যেখানে প্রতিটি চরিত্র খুব সুন্দরভাবে আনন্দে বসবাস করে এবং যোগেশ যেহেতু তাদের কর্তা, যোগেশ সবসময় চাইতো পরিবার যেন ভালোভাবে থাকে এবং পরিবারে কোনো রকম বিপদ আপদ যেন না আসে। পিতৃহীন যোগেশ নিজের সততা এবং অধ্যবসায়ের সাহায্যে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, একথা বলতে হয়। তার মেজ ভাই রমেশকে সে অ্যান্টনি করে তুলতে চায়, এই জন্য সে প্রচুর খরচাও করে এবং তাকে অ্যান্টনি পড়তে সে যত টাকা লাগে সে দিতে রাজি, তবুও সে তার মেজ ভাইকে অ্যান্টনি গড়ে তুলতে চায়। এভাবে টানা 33 বছর তার ব্যবসায়িক কাজ করার পর তার শরীর আর চলছিল না। এবার সে অর্থাৎ যোগেশ বিশ্রাম চাইছিল এবং সে তখন সিদ্ধান্ত নিল সে তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো আরও যে ভাই রয়েছে সেই ভাই, মা, বউ ইত্যাদি সবার নামে সমান ভাগে ভাগ করে দিয়ে সে এবং তার বউ এরা বৃন্দাবনে ঘুরে আসবে। মানে তারা এখন এইসব কাশী, বৃন্দাবন ইত্যাদি বিভিন্ন জায়গায় ভ্রমণ নিয়ে ব্যস্ত থাকতে চায়, তার ব্যবসার প্রতি আর মনোযোগ ছিল না। এদিকে উমা সুন্দরী
অর্থাৎ যোগেশের মাতাও পরিকল্পনা করে রেখেছিল যে তার সংসারের সমস্ত ভার তার পুত্রবধূ জ্ঞানদা মানে যোগেশের স্ত্রী জ্ঞানদাকে অর্পণ করে তিনিও বৃন্দাবনে ঘুরতে যাবেন। এবার দোলাচলে পড়ে গেল, এরা যাবে না ছেলের বউ যাবে নাকি মা যাবে, এসব নিয়ে চলতে থাকে। এমন সময় ঘটে যায় পরিবারে একটি মর্মান্তিক ঘটনা। এই দোলাচলের মধ্যে এমন সময় খবর আসে যোগেশ তার ব্যবসায়িক যে সয় সম্পত্তি ব্যাংকে জমা রেখেছিল সে ব্যাংক ফেল করেছে, অর্থাৎ যোগেশরা সম্পূর্ণভাবে মাটিতে নেমে এসেছে বা বলতে পারো পথে নেমে এসেছে। এই বেদনা বা দুঃখকে ভুলতে যোগেশ তার জীবনে মদকে সঙ্গী করে বেছে নিল। তার সারা দিন মানে যতক্ষণ সে জাগনা থাকছে বা যতক্ষণ সে জেগে রয়েছে সর্বক্ষণ সে মদ্যাসক্ত হয়ে থাকতে শুরু করলো। মদ্যপান করে সে তার নিজের স্ত্রীকে ছেলেকে প্রহার করতে শুরু করে দিল এবং ঘৃণ আচরণ পরিবারের লোকের সাথে করতে শুরু করে দিল। তার মা, স্ত্রী এবং বিশ্বস্ত কর্মচারী পীতাম্বর যোগেশকে অনেক ভালো বুদ্ধি দিয়েছিল এই সমস্যা থেকে বের হয়ে আসার, কিন্তু যোগেশ কারো কথায় কর্ণপাত না করে মদকেই সে জীবনের সঙ্গী হিসাবে রেখেই দিল। তার মেজ ভাই রমেশ, সে ছিল ভীষণ ধুরন্ধর এবং চালাক। এই পরিবারের এই যে খারাপ সময়, এই খারাপ সময়ে সে চাইল সমস্ত সম্পত্তি তার নিজের নামে করে নিতে, মানে আরও যারা ভাইরা আছে আর তার ছোট ভাই, বড় ভাই সবাইকে ঠকিয়ে সে নিজের নামে সম্পত্তি করে নিতে চাইল। দাদাকে বেশি করে মদ খাইয়ে সে একটি ফাঁকা কাগজে বা বেনামি একটি কাগজে দাদাকে দিয়ে সই করিয়ে নিল সমস্ত সম্পত্তির। যোগেশ যেহেতু মানুষ হিসাবে সৎ ছিল, তাই ব্যবসা এবং পারিবারিক সমস্ত দিক দিয়ে তার অভাব অনটন চললেও পাওনাদারদের কাছে যোগেশ সৎ থাকার চেষ্টা করেছিল সব সময়। রমেশ তখন উমা সুন্দরী এবং তার বৌদি জ্ঞানদাকে ভুল বুঝিয়ে যে দাদা সমস্ত সম্পত্তি মদ খেয়ে নষ্ট করছে, এরকম একটু ভুল বুঝিয়ে রমেশের নামে সমস্ত সম্পত্তি মানে ট্রান্সফার করার বুদ্ধি দিল। এবং তারা যখন বলল যোগেশকে এ কথা, যোগেশ মনের কষ্টে সেই যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকে বিরত থাকলো এবং আরও মদ্যপানে আসক্ত হয়ে গেল। বেনামি কাগজে ভাই তাকে দিয়ে সই করে নিয়েছে এ কথা জানতে পেরে যোগেশ আরও মর্মাহত হয় এবং ভাইকে সে তার জমি জায়গা রেজিস্ট্রি করে দেয়। ওই কূট কৌশলী রমেশ কাঙ্গালি ও জগমণিকে সঙ্গ করে তার প্রভাব আরও বেশি করে বিস্তার করতে থাকলো পরিবারে, মানে সে এখন হয়ে উঠলো পরিবারের কর্তা। মাকড়ি চুরির দায় দিয়ে সে তার ছোট ভাইকে জেলে পুরে দেয় এবং ছোট ভাইকে জেলে পুরার খবরটি সে তার মাকে দেয় এবং সেই ছোট ভাই জেলে যাওয়ার খবর পেয়ে মা উমা সুন্দরী পাগলের মতো হয়ে যায়। রমেশ তার দাদা যোগেশকে আরো বেশি বেশি করে মদ যোগান দিতে থাকে যাতে সেও পাগল হয়ে যায়। যোগেশের স্ত্রী জ্ঞানদা ও যাদবকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই সময় মদন ঘোষকে দিয়ে জ্ঞানদা বাড়ির দলিল চুরি করিয়ে তার কাছে নিয়ে আসে। জ্ঞানদা সেই বাড়ির দলিলটি চুরি করে নিয়ে আসে এবং সেটি খুবই অল্প দামে বেনামি একজনকে বিক্রি করে দেয় এবং সেই বেনামি একজন আর কে ছিল বলতো? তার মেজ ভাই। সেই খুব অল্প দামে সেই বাড়িটি আবার খরিদ করে নেয়। যেহেতু তার বাড়ি আরও বিষয় সম্পত্তি নেওয়া হয়ে গিয়েছে, তাই সে দাদার মদের যোগান সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং যোগেশ যেহেতু মদ্যাসক্ত হয়ে গিয়েছিল, তাই সে মদ না পেয়ে উন্মত্তের মতো হয়ে যায় এবং
বাড়ি বিক্রির যে টাকা যেটা জ্ঞানদা পেয়েছিল, যোগেশ সেই সমস্ত টাকা ধীরে ধীরে জ্ঞানদার কাছ থেকে কেড়ে নেয় এবং তাদের সয় সম্পত্তি বলতে আর কিছুই থাকে না, সমস্ত সে মদ খেয়ে উড়িয়ে দেয়। জ্ঞানদা অবশেষে যাদবের হাত ধরে পথে পথে ঘুরে বেড়ায় এবং এই পথে পথে ঘুরে বেড়াতে বেড়াতেই একদিন জ্ঞানদা মারা যায়। এতদিন কোনো ব্যাপারে মাথা না গলালেও স্বামীর অপকর্মের ব্যাপারে সমস্ত ব্যাপার শুনে প্রফুল্ল সচেতন হয়ে ওঠে এবং তার বিরুদ্ধাচরণ করতে থাকে। সে তার সীমিত সামর্থ্যে এই বিপর্যয় সামলানোর চেষ্টা করে। শাশুড়ি পাগল হয়ে যায় এবং সেই শাশুড়ির দেখভাল প্রফুল্ল করতে থাকে এবং জ্ঞানদা মারা যাওয়ার পর যাদবের খোঁজ খবরও সে যথাসময়ে নিতে থাকে। মদন ঘোষকে ধর্মের ভয় দেখিয়ে প্রফুল্ল তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে এবং তার হয়ে মদন ঘোষ কাজ করতে থাকে। রমেশ ও তার সঙ্গীরা আমাদের যে যাদব, সেই যাদবকে ভুলিয়ে নিয়ে এসে হত্যা করার চেষ্টা করলে প্রফুল্ল আগেই সেই খবর পেয়ে যায় এবং সেই জায়গাটাতে মানে যেখানে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়তো সেই জায়গায় প্রফুল্ল আগেই গিয়ে উপস্থিত হয়। স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে এই অপকর্ম সে যেন আর না করে। শেষে যখন কোনো কিছুই সম্ভব হয় না, স্বামীর হাতেই সে মৃত্যুবরণ করে। সেই সময় সুরেশ জেল থেকে ছাড়া পায় এবং তার বন্ধু ভজহরি এবং শিবনাথকে সঙ্গে নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের হাতে তার মেজ দাদাকে তুলে দেয়। ফলে রমেশ এবং তার সঙ্গী সাথীরা যারা অপকর্ম কাজের সাথে যুক্ত ছিল তারা গ্রেপ্তার হয়ে যায় এবং বাকিরা সবাই বাড়িতে ফিরে আসে। যোগেশ আক্ষেপ করে বসে তার সাজানো বাগানটা শুকিয়ে গেল এবং এই আক্ষেপ করেই সে সারাটা জীবন কাটিয়ে দেয়। প্রফুল্ল গল্পের বিষয়বস্তুটা এটুকুই। আমি খুবই সংক্ষেপে বিষয়বস্তুটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা এই নাটকের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গিরিশচন্দ্রের প্রফুল্ল কী ধরনের নাটক? অপশনগুলি হলো দেশাত্মবোধক, সামাজিক, জাতীয়তাবাদী। সঠিক উত্তর সামাজিক। প্রফুল্ল নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশনগুলি হলো 1879, 1889, 1898। সঠিক উত্তর 1889। প্রফুল্ল নাটকের প্রথম অভিনয় কাল? অপশনগুলি হলো 1296, 1297, 1295। সঠিক উত্তর 1296। প্রফুল্ল নাটকের প্রথম অভিনয়ের তারিখ? অপশনগুলি হলো 16ই বৈশাখ, 16ই জ্যৈষ্ঠ, 16ই শ্রাবণ। সঠিক উত্তর 16ই বৈশাখ। প্রফুল্ল নাটকটি কোন রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয়? অপশনগুলি হলো ন্যাশনাল থিয়েটার, বেঙ্গল থিয়েটার, স্টার থিয়েটার। সঠিক উত্তর স্টার থিয়েটার। প্রফুল্ল নাটকের সংযোগস্থল? অপশনগুলি হলো মিরপুর, গোপালপুর, কলকাতা। সঠিক উত্তর কলকাতা। প্রফুল্ল নাটকে রমেশের পেশা কী ছিল? অপশনগুলি হলো প্রথমটি উঠেনি, পরের দুটি হলো ওকালতি, চাকরি, আর প্রথম যেটি ওঠেনি সেটি দরকার নেই। সঠিক উত্তর ওকালতি। শিবনাথ কোন চরিত্রের বন্ধু? অপশনগুলি হলো যোগেশ, রমেশ, সুরেশ। সঠিক উত্তর সুরেশ। প্রফুল্ল কত অঙ্কের নাটক? অপশনগুলি হলো 2 অঙ্ক, 3 অঙ্ক, 5 অঙ্ক।
সঠিক উত্তর 5 অঙ্ক। যোগেশের স্ত্রীর নাম কি? অপশানগুলি হলো জ্ঞানদা, জগমণি, তিলোত্তমা। সঠিক উত্তর জ্ঞানদা। যোগেশের মাতার নাম কি? অপশানগুলি হলো হরসুন্দরী, উমাসুন্দরী, লক্ষ্মীপ্রিয়া। সঠিক উত্তর উমা সুন্দরী। প্রফুল্ল নাটকে মোট কতগুলি দৃশ্য আছে? অপশানগুলি হলো 22টি, 23টি, 24টি। সঠিক উত্তর 24টি। উমা সুন্দরী কোথায় তীর্থ করতে যান? অপশানগুলি হলো কাশী, মথুরা, বৃন্দাবন। সঠিক উত্তর বৃন্দাবন। রমেশকে ভাগে কোন বাড়ি যোগেশ দিতে চেয়েছিল? অপশানগুলি হলো উকিলপাড়া, মুক্তারপাড়া, আইনপাড়া। সঠিক উত্তর উকিলপাড়ার বাড়ি। মদন ঘোষ কে? অপশানগুলি হলো বিয়ে পাগলা বৃদ্ধ, যোগেশের কর্মচারী, যোগেশের বন্ধু। সঠিক উত্তর বিয়ে পাগলা বৃদ্ধ। যোগেশ দেবোত্তর বাড়ি কোথায় করেন? অপশানগুলি হলো টালা, শ্যামবাজার, মুক্তারামবাবু স্ট্রিট। সঠিক উত্তর টালা। অনাথা গৃহস্থদের জন্য যোগেশ কত টাকা জমা রেখেছিলেন? অপশানগুলি হলো 50,000, 30,000, 40,000। সঠিক উত্তর 50,000। প্রফুল্ল নাটকে মুখ্য পুরুষ চরিত্র কয়টি? অপশানগুলি হলো 7টি, 8টি, 9টি। সঠিক উত্তর 9টি। প্রফুল্ল নাটকে মুখ্য স্ত্রী চরিত্র কয়টি? অপশানগুলি হলো 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর 4টি। কাঙালিচরণ কোথায় জোচ্চুরি করে পালায়? অপশানগুলি হলো শ্যামবাজার, টালা, রানাঘাট। সঠিক উত্তর রানাঘাট। চোফ স্টুপিড বক্তাকে? অপশানগুলি হলো সুরেশ, জ্ঞানদা, জগমণি। সঠিক উত্তর জগমণি। রমেশ কতবার ফেল করে উকিল হয়েছে? অপশানগুলি হলো 5 বার, 7 বার, 2 বার। সঠিক উত্তর 5 বার। ভাইয়ের চেয়ে পর কে বক্তাকে এখানে? অপশানগুলি হলো কাঙালি, জগমণি, রমেশ। সঠিক উত্তর রমেশ। প্রফুল্ল নাটকে মোট কয়টি গান আছে? অপশানগুলি হলো 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর 5টি। ঘুচাও মনোভ্রান্ত, লক্ষ্মীবান্ত, নারায়ণ গানটি গেয়েছে? অপশানগুলি হলো উমাসুন্দরী, জ্ঞানদা, সুরেশ। সঠিক উত্তর সুরেশ। সুরেশ মাকড়িগুলি কোথায় বাধা দেয়? অপশানগুলি হলো মঙ্গল সিংয়ের কাছে, পাঁচকুড়িদের কাছে, উদ্দালক মণ্ডলের কাছে। সঠিক উত্তর মঙ্গল সিংয়ের কাছে। কাঙালি পীতাম্বরকে কত টাকা দিতে চেয়েছিল? অপশানগুলি হলো 2,000, 1,500, 500। সঠিক উত্তর 500। আমার সাজানো বাগান শুকিয়ে গেল বক্তাকে? অপশানগুলি হলো সুরেশ, যোগেশ, শিবনাথ। সঠিক উত্তর যোগেশ। পীতাম্বর কত টাকা নিয়ে সুরেশকে ছাড়াতে গিয়েছিল? অপশানগুলি হলো 2,000, 3,000, 4,000। সঠিক উত্তর 4,000। শিবনাথ সুরেশকে ছাড়ানোর জন্য কত টাকা এনেছিল?
অপশানগুলি হলো 1000, 3000, 4000। সঠিক উত্তর 1000। সুরেশ জেলে যায়। অপশানগুলি হলো টাকা চুরির জন্য, মাকড়ি চুরির জন্য, বিষয় লোপের জন্য। সঠিক উত্তর মাকড়ি চুরির জন্য। সুরির দোকানে কি বাধা দিয়ে যোগেশ মদ খেতে চেয়েছিল? অপশানগুলি হলো ছড়ি, কলসি, বাসন। সঠিক উত্তর ছড়ি। পীতাম্বর কত টাকা দিয়ে যোগেশকে সুরিখানা থেকে আনবার জন্য মুটে ভার করে? অপশানগুলি হলো 5 টাকা, 10 টাকা, 7 টাকা। সঠিক উত্তর 5 টাকা। পীতাম্বরকে রমেশ কত টাকা ঘুষ দিতে চেয়েছিল? অপশানগুলি হলো 5000, 10,000, 7,000। সঠিক উত্তর 5000। সুরেশকে জেলে কোন কাজ করতে হতো? অপশানগুলি হলো দড়ি পাকানো, কয়লা আনা, পাথর ভাঙা। সঠিক উত্তর পাথর ভাঙা। সুরেশ কতদিনের জন্য জেলে যায়? অপশানগুলি হলো 10 দিন, 20 দিন, 15 দিন। সঠিক উত্তর 15 দিন। যোগেশের একমাত্র ছেলের নাম কি? অপশানগুলি হলো যাদব, মাধব, শ্যাম। সঠিক উত্তর যাদব। যোগেশকে রমেশ কোন মদ খেতে দেয়? অপশানগুলি হলো রাম, শ্যাম্পেন, ব্র্যান্ডি। সঠিক উত্তর ব্র্যান্ডি। বানানটি একটু ভুল আছে। যোগেশের চিকিৎসার জন্য কাঙালি কি ওষুধ দেয়? অপশানগুলি হলো কুইনাইন, বেলেডোনা, অরকিনা। সঠিক উত্তর কুইনাইন। সুরেশ কতদিন অজ্ঞান অবস্থায় ছিল? অপশানগুলি হলো 1 মাস, 2 মাস, 3 মাস। সঠিক উত্তর 3 মাস।